তো দেখো আজকে আমরা তোমার অ্যাডভান্স অ্যাকাউন্টিং এটা 3.4 এর দ্বারা শুরু করব। তোমার কনসলিডেটেড ব্যালেন্স শিট বলা হয় তোমার সম্মিলিত উদ্ধৃত পত্র। তো এখানে মূলত আমাদের দুই ধরনের কোম্পানি থাকবে, একটা হচ্ছে বড় কোম্পানি, একটা ছোট কোম্পানি। এখানে বড় কোম্পানিকে বলা হয় তোমার হোল্ডিং, আর ছোট কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি। মানে বড় বড় কোম্পানিগুলা ছোট কোম্পানিগুলো কিনে ফেলে। এখন তো হোল্ডিং কোনটা আর সাবসিডি কোনটা বুঝবো কিভাবে? মনে রাখবা, যেই কোম্পানি অন্য কোম্পানির 50% বা তার চেয়ে বেশি শেয়ার কিনে ফেলে তাকে বলা হোল্ডিং কোম্পানি, আর যে কোম্পানি বিক্রি করে দেয় ওটাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে এই দুই ধরনের কোম্পানির আমরা অঙ্ক করব। তাহলে ধরো তোমার হোল্ডিং কোম্পানি, এটা তো একটা কোম্পানি, এরা আগে থেকে ব্যবসা করতেছে। আবার সাবসিডিয়ারি কোম্পানি, এরাও কিন্তু আগে থেকে দুটা কোম্পানি ব্যবসা চলতেছে অলরেডি। সাবসিডিয়ারি দুটা কোম্পানি কি আগে থেকে ব্যবসা করতেছে, আগে থেকে তারা একটা ব্যালেন্স শিট করা আছে। হোল্ডিং কোম্পানির একটা ব্যালেন্স শিট আছে, আবার সাবসিডিয়ারি কোম্পানি ব্যালেন্স শিট ওরা তৈরি করছে না। কিন্তু কি হবে, হোল্ডিং কোম্পানিটা সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার কিনে ফেলবে। ধরো সাবসিডিয়ারি কোম্পানি বাজারে 10,000 শেয়ার বিক্রি করছে। বাজারে কতগুলো শেয়ার বিক্রি করছে সাবসিডিয়ারি? 10,000 শেয়ার তোমার বাজারে বিক্রি করে ফেলছে। এখন হোল্ডিং এই 10,000 থেকে মনে করো 6,000 শেয়ার সে একলাই কিনে ফেললো। 10,000 এর মধ্যে 6,000 কিনে ফেলছে। এখন সাবসিডির কাছে থাকলো কত? 4,000। সে কিনলো 6, তার কাছে থাকে কত? 4। তো যদি অনুপাত করি তাহলে কত হয় দেখো, 6,000 আর তাদের কাছে থাকলো 4,000। তা কার কাছে বেশি থাকলো? হোল্ডিং। তাহলে এখন সাবসিডি কোম্পানি সেই কোনো কাজ করবে না, এখন সব হোল্ডিং কোম্পানির মতো এখন চলতে হবে। মানে হোল্ডিং কোম্পানি এখন মালিক হয়ে গেছে। দুটো মালিক হন কে? ওই হোল্ডিং কোম্পানি। তাহলে এই সাবসিডি কোম্পানিকে এই হোল্ডিং কোম্পানি চালাবে। ওই জন্য তোমার সাবসিডি কোম্পানি 50% বা তার চেয়ে বেশি শেয়ার কিনে ফেললে এটাকে বলবো হোল্ডিং, আর এটাকে বলবো সাবসিডিয়ারি কোম্পানি। মানে এটা বড় কোম্পানি, এটা যে ছোট কোম্পানি। তো এখন হোল্ডিং কোম্পানিও কিছু ব্যালেন্স শিট তৈরি করছে, সাবসিডিয়ারি কোম্পানি কিছু ব্যালেন্স শিট করছে। ধরো হোল্ডিং কোম্পানি মনে করো ক্যাশ টাকা আছে, আবার মনে করো বিল্ডিং বা আরো আদার সম্পদগুলো আছে না, আবার দায় আছে না, সেম একই ভাবে সাবসিডি কোম্পানির সম্পদ দায়গুলো আছে না। এখন হোল্ডিং কোম্পানি যখন সাবসিডি কোম্পানি কিনে ফেলবে তখন দুটা এক, তখন দুটো কি এক। তখন এটার সম্পদ মানে এটার সম্পদ, এই কোম্পানির দায় মানে এই কোম্পানির দায়। বুঝতে পারছো? তাহলে এখানে ধরো ক্যাশ ছিল, এই কোম্পানির 1,000 ক্যাশ টাকা ছিল, এই কোম্পানি মনে করো ক্যাশ টাকা 2,000 টাকা আছে। তাহলে এখন টোটাল ক্যাশ কয় টাকা? তাহলে এখন একসাথে, এখন দুটো কোম্পানি কি একসাথে করে আমরা অঙ্ক করব। তো দুটো কোম্পানি একসাথে টোটাল ক্যাশ কয় টাকা হয়? 2,000 আর 1,000 3,000 টাকা। তাহলে এখন লিখবো ক্যাশ 3,000 টাকা। তাহলে আগে দুটো ব্যালেন্স শিট আমরা আলাদা করছিলাম, এখন কি করব, দুটো ব্যালেন্স শিট আমরা একসাথে তৈরি করে ফেলবো। একসাথে তৈরি করে ফেলবো, ওই জন্য এটাকে বলা হয় তোমার কনসলিডেটেড ব্যালেন্স শিট, সম্মিলিত উদ্ধৃত পত্র। বুঝতে পারছো? তাহলে এইটা করতে হলে আমাদের আগে 8টা ওয়ার্কিং আছে, এই 8টা ওয়ার্কিং আমাদের আগে বুঝতে হবে। এই 8টা ওয়ার্কিং যদি বুঝতে পারো তাহলে অঙ্ক একদম সোজা। তাহলে এখন আমরা ওয়ার্কিং গুলো করব। তাহলে দেখো এখন আমরা 8টা ওয়ার্কিং আছে, এই ওয়ার্কিং সম্পর্কে আমরা এখন ভালোভাবে শিখব। তো দেখো ফার্স্টে একটা ওয়ার্কিং আছে আমাদের, ওয়ার্কিং 1, তারপর হোল্ডিং রেশিও। ফার্স্টে কি করব আমরা? হোল্ডিং রেশিও আছে, এইটা আমরা বের করব। হোল্ডিং রেশিও একটু আগে দেখেছিলাম, ওই যে অনুপাত, কত ভাগ শেয়ার সে কিনে ফেলছে সেটার অনুপাত। মানে এস কত শেয়ার কিনছে আর এস কতগুলো তার রয়ে গেছে, এটা হচ্ছে আমাদের অনুপাত দেখাইতে হয়। যেমন যে 10,000 শেয়ার ছিল, এসের টোটাল শেয়ার ছিল কতগুলো? 10,000। এস কতগুলো কিনে ফেলছে? 6,000 কিনছিল। আর তাহলে এসের ছিল বাকি থাকে কত? 4,000। তাহলে অনুপাত করলে কত হয়? 6:4। আবার 2 দিয়ে ভাগ দাও, তাহলে 3:2। এইটাই হচ্ছে আমাদের অনুপাত।
তাহলে এক নাম্বার ওয়ার্কিং একদম সোজা, কোন সমস্যা আছে না। তাহলে এক নাম্বার আমাদের হোল্ডিং রেশিওটা বের করতে হয়। ওয়ার্কিং 2, দুই নম্বর ওয়ার্কিং আমাদের কারেন্ট ইয়ার প্রফিট বের করব। কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরে তোমার কয় টাকা মুনাফা হয়েছে এই মুনাফাটা বের করতে হবে। তাহলে এই মুনাফাটা অনেক অঙ্কে দেয়া থাকবে, অনেক অঙ্কে কি থাকবে দেয়া থাকবে, তাহলে তার বের করতে হবে নাই। কিন্তু ম্যাক্সিমাম অঙ্কে আবার কি দেয়া থাকবে না, তখন কারেন্ট ইয়ার প্রফিট কয় টাকা সেটা আমাদের বের করতে হবে। তখন একটু ভেজাল লাগে, কখন যোগ করব কখন বিয়োগ করব এটা একটু ভালো করে মনে রাখো সবাই। দেখো আমরা কিভাবে কারেন্ট ইয়ার প্রফিটটা বের করব। তা আমাদের কোম্পানির নরমালি প্রফিট হলে ও প্রফিটের টাকাটা ওরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তোমরা করছো না রক্ষিত আয় বিবরণী, তোমরা রিটেন আর্নিং স্টেটমেন্ট, তাহলে ওটা আরেকটি নামই হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো কোম্পানি কো লাভ লস হইলে ওই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে। যদি লাভ হয় তাহলে ক্রেডিট দিকে লেখে, আর যদি লস হয় তাহলে আমরা ডেবিট দিকে লেখে। তাহলে আমাদের দেখো লাভ লস কিভাবে হইছে বুঝবো কিভাবে, মনে করো একটা ব্যালেন্স দেওয়া থাকবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, মনে করো 1/1/24, ধরো 1 লাখ টাকা দেওয়া আছে, প্রফিট লস অ্যাকাউন্ট 1 লাখ টাকা দেওয়া আছে। কখন? বছরের শুরুতে। শুরুতে মানে কি এটা কি এই বছর কি লাভ হয়ে গেছে না, এটা ব্যালেন্স দেওয়া আছে। ব্যালেন্স মানে এটা এই বছরের না, এটা আগের বছর লাভ হয়েছিল বা লস হয়েছিল তার ব্যালেন্স দেওয়া আছে। এখন এটা লাভ হয়েছিল না লস হয়েছিল বুঝবো কিভাবে, তাহলে এটা দেখবো কোন দিকে টাকা, ডেবিট দিকে না ক্রেডিট দিকে। যদি থাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট, তার মানে কি লাভ না লস, তো ক্রেডিট দিকে মানে লাভ ছিল। আর যদি ডেবিট দিকে থাকে তার মানে কি ছিল, এটা লস ছিল। ক্রেডিট দিকে মানে লাভ আর ডেবিট দিকে লস। কিন্তু অনেক সময় আমাদের অঙ্কে তো ব্যালেন্স শিট দেওয়া থাকবে, আমাদের অঙ্কে কি দেওয়া থাকবে ব্যালেন্স শিট থাকবে। ব্যালেন্স শিটে তো ডেবিট ক্রেডিট থাকে না, কি থাকে অ্যাসেট লায়াবিলিটি, অ্যাসেট থাকবে অথবা লায়াবিলিটিস থাকবে। তাহলে এখন বুঝবো কিভাবে সম্পদ না দায়, যদি অ্যাসেট পাশে থাকে তাহলে কি বলবো তাহলে লস, অ্যাসেট মানে ডেবিট পাশে থাকবে আর লায়াবিলিটিস মানে ক্রেডিট পাশে থাকবে। তাহলে বুঝে নেবে কি এই পাশে থাকলে লাভ, এই পাশে থাকলে লস, কারণ অ্যাসেট সময় ডেবিট দিকে থাকে আর লায়াবিলিটি ক্রেডিট দিকে থাকে। বুঝতে পারছো? তাহলে ব্যালেন্স শিটে যদি সম্পদ পাশে থাকে তাহলে বুঝবা লস, আর যদি দায়ের পাশে থাকে তাহলে বুঝবা লাভ দেওয়া আছে। তাহলে এখন দেখো এটা যে আমাদের ব্যালেন্স, এটা মনে করো ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে, ধরো কি ব্যালেন্স দেওয়া আছে ক্রেডিট ব্যালেন্স দেওয়া আছে। এখন এটা তো আর এই বছর না, মাত্র আগের বছরের ব্যালেন্স দেয়া আছে। এখন এই বছরে লাভ হয়েছে না লস হয়েছে ওইটা আমরা বের করব। ওর জন্য আমাদের দেখবো এই বছর শেষে ওটা ব্যালেন্স দেওয়া থাকবে, এটা তো শুরুর ব্যালেন্স, আবার শেষে ব্যালেন্স দেওয়া থাকবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। মনে করো বলে দিল 31/12/24, শেষে মনে করো 2 লাখ টাকা দেওয়া আছে, এটাও ক্রেডিট। তাহলে শুরুতে ছিল 1 লাখ টাকা ক্রেডিট, আবার এই বছর শেষে 2 লাখ টাকা আছে, এটাও ক্রেডিট। এগুলো কি লাভ বলছে যে লাভ হয়ে গেছে? এগুলো কি বলছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে। তাহলে শুরুতে ব্যালেন্স ছিল কত টাকা 1 লাখ, লাভ ছিল না লস ছিল লাভ। পরে দেখলাম এই ব্যালেন্স বেড়ে 2 লাখ টাকা হয়ে গেছে, লাভ বাড়ছে না কমছে? কয় টাকা লাভ বাড়ছে? তাহলে মানে এই বছরতে আরো 1 লাখ টাকা লাভ করছি, এই বছর কি করছি আরো 1 লাখ টাকা লাভ করছি। 1 লাখ লাভ করে আমার লাভ কত টাকা হয়ে গেছে তাহলে 2 লাখ টাকা। বুঝতে পারছো? তো ওইটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছর লাভ করছি কত টাকা তাহলে 1 লাখ আগে ছিল, 1 লাখ টাকা আরো লাভ করছি কারণ এটাও ক্রেডিট। তাহলে টোটাল কত টাকা লাভ হয়ে গেছে 1 লাখ আর 1 লাখ 2 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। বুঝতে পারছো? তাহলে এটা দেখো দুইটা ক্রেডিট ব্যালেন্স ছিল। এখন দেখো তো লাভ লস কত টাকা বুঝতে বলতে পারো কিনা। এবার ধরো ফার্স্টে ডেবিট ছিল পরে ক্রেডিট আছে, এখন বলো তো কত টাকা লাভ না ক্ষতি? ডেবিট মানে আগে কি ছিল
1 লক্ষ টাকা লস ছিল, এই যে ডেবিট মানে লস ছিল শুরুতে, পরে দেখলাম 2 লাখ টাকা ক্রেডিট হয়ে গেছে, তার মানে কি লাভ হয়ে গেছে। তা চলতি বছর তাহলে কয় টাকা লাভ করছি? 3 লাখ টাকা। হ্যাঁ, তাহলে এই যে লস ছিল ওইটা কভার করার পরেও আরো 2 লাখ টাকা দেখলাম কি লাভের ব্যালেন্স। তাহলে চলতি বছরে কয় টাকা লাভ হয়েছে? এই 1 লাখ আর এই 2 লাখ, টোটাল 3 লাখ টাকা লাভ হয়েছে। বুঝতে পারছো? এবার দেখো আবার কি থাকতে পারে, এবার মনে করো এটাই ডেবিট, এইটাও ডেবিট। এখন বলো তো কি হইলো? এই চলতি বছরে কি হয়েছে, লাভ না লস হয়েছে? এই বছরে 1 লাখ টাকা লস হয়ে গেছে। কিভাবে বুঝলাম? শুরুতে লস ছিল 1 লাখ, শেষে দেখলাম লসের ব্যালেন্স আরো 2 লাখ টাকা হয়ে গেছে। তাহলে কি হয়েছে? তাহলে চলতি বছরে আরো 1 লাখ টাকা লস হয়েছে। বুঝতে পারছো? এই যেরকম আমাদের ঘুরে পেঁচায় দেবে, তুমি যদি বেসিক ঠিক রাখতে পারো তাহলে কোনো ভেজালই হবে না লাভ লসে। এবার দেখো এটা কি থাকতে পারে, এটা ক্রেডিট থাকতে পারে। এটা যদি ক্রেডিট থাকে তাহলে কি হবে? শুরুতে লাভ ছিল 1 লাখ, পরে লস কত টাকা? 2 লাখ টাকা। তাহলে কি হলো? তাহলে এই লাভ তো গেছে গেছে, আরো 2 লাখ টাকা লস হয়ে গেছে। তো টোটাল লস কত টাকা হলো কারেন্ট ইয়ারে? 3 লাখ টাকা। কোন সমস্যা আছে? তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট বের করে নিও। যখন অঙ্ক করাবো তখন তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তো গেল আমাদের দুটো ওয়ার্কিং। ওয়ার্কিং 3 নম্বরে আমরা রেভিনিউ প্রফিট বের করব। রেভিনিউ প্রফিট বা তোমার মুনাফা জাতীয় আয়। তাহলে এটা একদম সোজা একটা ভালোভাবে মনে রাখবা। রেভিনিউ প্রফিট সমান সমান, এই দেখো একদম সোজা, রেভিনিউ প্রফিট সমান সমান কারেন্ট ইয়ার প্রফিট। রেভিনিউ প্রফিট সমান সমান কি? কারেন্ট ইয়ার প্রফিট। শুধু শর্ত একটা, 2 নম্বরে কারেন্ট ইয়ার প্রফিট বের করছে না, দেখো দুটো সমান সমান দিছি, শুধু শর্ত কয়টা? একটা শর্ত, শেয়ারটা কখন কিনছো, শেয়ারটা কখন কিনছো। তো মনে রাখবে একদম ভালোভাবে, শেয়ার ক্রয়ের পূর্বে, শেয়ার ক্রয়ের পূর্বে যেই লাভটা থাকে সেটাকে আমরা বলবো মূলধন জাতীয় লাভ। শেয়ার ক্রয়ের আগে যে লাভ হবে ওগুলাকে বলবো মূলধন জাতীয় লাভ, আর শেয়ার ক্রয়ের পর যে লাভগুলো হবে ওইগুলাকে বলবো মুনাফা জাতীয় লাভ। ঠিক আছে? শেয়ার ক্রয়ের আগে যে লাভ হচ্ছে ওগুলাকে বলবো মূলধন জাতীয়, শেয়ার ক্রয়ের পর যে লাভ হবে ওইগুলাকে বলবো মুনাফা জাতীয় বা রেভিনিউ প্রফিট। তাহলে খেয়াল করো, আমরা নরমালি অঙ্ক করি জানুয়ারি থেকে শুরু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, এই 12 মাসের অঙ্ক করতেছি না। এবার খেয়াল করো, এখন তুমি মনে করো এই মার্চ মাসে শেয়ারটা কিনছো, কোন মাসে শেয়ারটা কিনলাম? মার্চ মাসে শেয়ার ক্রয় করছো। এখন আমাদের যে লাভ হয়েছে কারেন্ট ইয়ার মানে কি, যে কারেন্ট ইয়ার পয়েন্ট মানে কি জানুয়ারি থেকে ডিসেম্বর, ধর পুরো 1 বছর তোমার 1 লক্ষ টাকা লাভ হয়েছে। 1 বছর কত টাকা লাভ? 1 লক্ষ। এই লাভটা কোন মাস থেকে শুরু হয়েছে? জানুয়ারি টু ডিসেম্বর, এই 12 মাসে 1 লাখ টাকা লাভ। এখন সবগুলো মুনাফায় দিব না মূলধন জাতীয় দিব? এরপর আরেকটা ওয়ার্কিং আছে আমাদের মূলধন জাতীয়। এখন এই 1 লাখ টাকা কোথায় দিব? মুনাফার মধ্যে দিব না মূলধনের মধ্যে দিব? তো বুঝবো কিভাবে? তো দেখো শেয়ারটা কখন কিনছি, তো শেয়ারটা কখন কিনছি? মার্চ মাসে। শেয়ারটা কখন কিনছি? শেয়ারটা কিনছি মার্চ মাসে। তো বললাম কি, শেয়ার ক্রয়ের আগে বা পূর্বে যে লাভগুলো হবে ওটাকে বলবো মূলধন জাতীয়। তো শেয়ার ক্রয়ের আগে কয় মাস ছিল? 2 মাস। এই 2 মাস হচ্ছে মূলধন জাতীয়, ওটাকে বলি আমরা ক্যাপিটালাইজড প্রফিট। ক্যাপিটালাইজড প্রফিট মূলধন জাতীয়। তাহলে 1 লাখ টাকার কয় মাস মূলধন জাতীয় মধ্যে যাবে? 2 মাস। তাহলে এটা ছিল 12 মাসের টাকা, 12 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ,
তাহলে এটা চলে যাবে আমাদের মূলধন জাতীয় আয়ের মধ্যে। তো মুনাফা জাতীয় কয় মাস? 10। মুনাফা জাতীয় হচ্ছে 10 মাস। তাহলে এই যে এখানে বসে দিব, তাহলে কয় টাকা? 1 লাখ টাকা 10 মাসের টাকা এখানে আসবে। 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। তার মানে রিভিনিউ প্রফিট কোনো ভেজালি নাই, শুধু কি মনে রাখবা, শেয়ারটা কখন কিনছি, শেয়ার করার পরে যে লাভগুলো হবে ওটা হচ্ছে মুনাফা জাতীয়, শেয়ার করার আগে যে লাভগুলো হবে ওটা হচ্ছে মূলধন জাতীয়। ক্লিয়ার? তো 3 নাম্বার কোনো ভেজাল নাই, শুধু আমাদের ভেজাল হচ্ছে যে 2 নম্বরের মাঝে মাঝে ভেজাল হবে, 3 নাম্বার তেমন কোনো ভেজাল হবে না। তারপর ভেজাল হবে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি দেখো, ক্যাপিটালাইজ প্রফিট, মূলধন জাতীয়। তো মূলধন জাতীয় কোনগুলা? এই যে এখানে এটা কারেন্টের যে লাভ হয়েছে, তাহলে এটা তো শেয়ার কিনছিল মার্চ থেকে, তার আগের 2 মাস, তাহলে কি মূলধন জাতীয়, এই টাকাটা এখানে আসবে। এছাড়া ওই যে একটু আগে দেখাচ্ছিলাম আমাদের ব্যালেন্স ছিল না প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, ওই যে ধরো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তোর ব্যালেন্স দেওয়া আছে মনে করো 1/1/24 সালে 1 লাখ টাকা ধরো। এই ব্যালেন্স মানে কি, এটা কি এই বছরের লাভ? এটা আগের বছরের লাভ। এটা কোন বছরের লাভ? আগের বছরের লাভ। আগের বছরের লাভ মানে এই যে ক্যাপিটালাইজড, এই টাকাটা এখানে যোগ হবে। বুঝতে পারছো? আগের বছর লাভ এটাও এখানে যোগ হয়ে যাবে। ক্লিয়ার? এছাড়া আমাদের অঙ্কে আরো কিছু ডিভিডেন্ড সম্পর্কিত কিছু তথ্য দেওয়া থাকবে, ওগুলো আমরা যোগ বিয়োগ করব। তো দেখবা তুমি আরামসে করতে পারবে, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝবে। তাহলে আমাদের দেখো যে রিভিনিউ আর ক্যাপিটালাইজ যে মুনাফাগুলো বের হবে, এটা আবার ভাগ করে ফেলবো। হোল্ডিং কত ভাগ পাবে আর সাবসিডিয়ারি কত ভাগ পাবে, এগুলো আবার ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? এই দেখো অনুপাত, হোল্ডিং এর কয় ভাগ? 3 ভাগ, সাবসিডি কয় ভাগ? 2 ভাগ। এই 3 2 এই অনুপাতে টাকাগুলো ভাগ করতে হবে। বুঝতে পারছো? তো এটা গেল আমাদের 4টা ওয়ার্ড। তা দেখো 5 নম্বর ওয়ার্ডটির নাম কি? গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ। তো এখানে মূলত হোল্ডিং কোম্পানি যখন সাবসিডি কোম্পানির শেয়ারগুলো কিনে ফেলে, তখন দেখা যায় কখন কম দাম কম টাকা দেওয়া হয়, কখন বেশি টাকা দিয়ে দেয়। ধরো তোমার 100 শেয়ার কিনছিল তোমার 50 টাকা করে, কয়টা শেয়ার কিনে ফেলছে? 100 শেয়ার 50 টাকা করে, তার দাম আসে কত? 5000 টাকা। দাম আসে কত টাকা? 5000 টাকা। এখন হোল্ডিং কোম্পানি মনে করো 10 টাকা দিয়ে দিছে। কত টাকা দিয়ে দিল? 10 টাকা দিয়ে দিছে। তো কত টাকা বেশি দিছে? তাহলে এই 5000 টাকা বেশি দিছে না? কেন দিছে? তাহলে অবশ্যই কোম্পানির কি ছিল? সুনাম ছিল। সুনাম কত টাকা? 5000। এটার নাম নেব কি? গুডউইল। বুঝতে পারছো? আবার অনেক সময় কি হয়, শেয়ার দাম যত তার চাইতে আবার কম টাকা দেওয়া হয়। মনে করো এখানে 3000 টাকা দিয়ে দিছে, শেয়ার দাম আসছে 5000, কিন্তু দিছে কত টাকা? 3000 টাকা দিছে। তাহলে কত টাকা কম দিল? তাহলে টাকা দিল 2000 কম। তাহলে এই টাকার নাম কি লিখবো? এই টাকার নাম লিখবো ওই যে ক্যাপিটাল রিজার্ভ। বুঝতে পারছো? তাহলে এটা আবার আমাদের ধাপ আছে, এখানে আরো কিছু আইটেম আমাদের যোগ বিয়োগ হবে, ওটা আমরা অঙ্কের মাধ্যমে শিখব। তো দেখো 6 নম্বর ওয়ার্কিং নাম কি? আনরিয়ালাইজড প্রফিট। এটা হচ্ছে মূলত যখন হোল্ডিং কোম্পানি আর সাবসিডি কোম্পানি কিনে ফেলছে, এস কোম্পানি যখন কিনে ফেলছে, এখন কেনার আগে কিন্তু হোল্ডিং সাবসিডি দুটো আলাদা ছিল না? তো দুটোর মধ্যে তো লেনদেন হয়েছিল, দুটো ছিল আলাদা আলাদা, ওদের সাথে আগে পণ্য ক্রয় বিক্রয় হয়েছিল, মানে অনেক লেনদেন হয়েছিল। এখন যখন কিনে ফেলছে তখন দুটোতে, এখন কিনে ফেলার পরে দেখো ধরো তোমার এস কোম্পানি অ্যাশ কোম্পানির কাছে মনে করো ধারে বাকিদের পণ্য বিক্রি করছিল, বাকিদের কত টাকা পণ্য বিক্রি করছে? 1000 টাকা। সেলস করছিল এস কোম্পানি অ্যাশ কোম্পানির কাছে 1000 টাকার পণ্য বিক্রি করছে। এখন এই পণ্যের মধ্যে মনে করো এস 200 টাকা লাভ করছে, এটার মধ্যে লাভ করছে কত টাকা? সেলস করছে 1000, এটার মধ্যে প্রফিট করছে মনে করো 200 টাকা লাভ করছে। এখন পরবর্তীতে কি হলো? টাকা কিন্তু এখন দেয় নাই, তাহলে এস কোম্পানি কি লিখে রাখছে? বলছে অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে কত টাকা পাবো? 1000 টাকা পাবো। আর অ্যাশ কি বলতেছে? অ্যাশ বলছে অ্যাকাউন্টস পেবল,
আমার থেকে পাবে কত টাকা? 1000 টাকা পাবে। এখন এস কোম্পানি তো এস কোম্পানিকে কিনে ফেলছে, এখন এস কোম্পানিকে আবার দিবে এস কোম্পানিকে, বা এস কোম্পানিকে এস কোম্পানিকে দিবে, দুটো তো এক হয়ে গেছে। ওই জন্য এইচ আর এস এর মধ্যে যেগুলা লেনদেন ঘটবে এটাকে বলা হয় আন্তঃ কোম্পানি লেনদেন বা ইন্টার ট্রানজাকশন। এটা বলে কি ইন্টার ট্রানজাকশন। তাহলে এগুলা তোমার ভ্যানিশ করতে হয়। তাহলে 1000 তো আর পাবে না, ওই 1000 টাকা বাদ, 1000 কি বাদ, 1000 কি করবে সেও বাদ দিয়ে দিবেন, দুই পাশে বাদ দিয়ে এগুলা ব্যালেন্স ভ্যানিশ করে ফেলতে হয়। এখন ভাইজান হচ্ছে কি যখন এই কোম্পানি তো বিক্রি করছিল 1000 টাকা, সে বলে দিছিল না লাভ কয় টাকা, 1000 মধ্যে কয় টাকা লাভ হয়েছে, 200 টাকা লাভ হয়ে গেছে। এখন এসের কাছে যে বিক্রি করছিল, এস কি এটা খাবে? এস শুধু কিনে পরে পুনঃ বাজারে বিক্রি করবে না। এখন এস যদি বাজারে 1000 পুনঃ বিক্রি করে দেয় তাহলে 200 টাকা লাভ হয়ে গেছে। তাহলে কি 200 টাকা কি হয়ে গেছে, লাভ হয়ে গেছে। কিন্তু ভাইজালে কখন এস কোম্পানির কাছে বিক্রি করছিল 1000, ওই পণ্যটা বিক্রি হয় নাই, ওই পণ্যটা কি হয়েছে, বিক্রি হয় নাই। তাহলে বিক্রি হয় নাই, এখন তো এই পণ্যটা তো দুজনেরই, এটা এইচেরও পণ্য এসেরও পণ্য। এখন এই পণ্যের দাম কি এখন 1000 টাকা, এই পণ্যের দাম কত টাকা, এর মধ্যে 200 টাকা তো লাভ ছিল, লাভ হয়ে গেছে, বিক্রি তো হয় নাই। মানে আমি তোমার কাছে বিক্রি করছিলাম, আমি তোমার কাছে পণ্য বিক্রি করছিলাম, এখন বিক্রি করার পরে তুমি আবার ওকে ফেরত দিয়ে দিলে, তখন কি লাভ হয়ে গেছে না। আমি তো বিক্রি করছিলাম আবার ঘুরে ফেরত আমার কাছেই এসে পড়ছে, যার কাছে বিক্রি করছিলাম আমি তার কোম্পানি আমি কিনে ফেলছি, এই পণ্য কি আমারই হয়ে গেছে না। তাহলে এটা তখন বিক্রি হয় নাই, এর মধ্যে যে লাভটুকু আছে না, এই লাভকে বলা হয় আনরিয়েলাইজড প্রফিট। এই লাভের নাম কি, আনরিয়েলাইজড প্রফিট। ঠিক আছে। তাহলে এখন ধরো তোমার 1000 টাকার পণ্যের মধ্যে এই 1000 টাকার পণ্য বিক্রি করছে না, এখন এর মধ্যে লাভ কত টাকা ছিল, প্রফিট ছিল 200 টাকা। এখন সে 500 টাকার পণ্য বিক্রি করে দিছে, কত টাকার পণ্য বিক্রি করে দিছে, অর্ধেক পণ্য বিক্রি করে দিছে। তাহলে অর্ধেক লাভ হয়ে গেছে না। তো কয় টাকা পণ্য, কতটুকু পণ্য রয়ে গেছে, 500। তাহলে ওইটার মধ্যে যে লাভ আছে ওইটা হচ্ছে আনরিয়েলাইজড প্রফিট। বুঝতে পারছো? তার মানে তোমার যতটুকু পণ্য অবিক্রিত থাকবে তার মধ্যে যে লাভটুকু থাকবে ওটাকে আমরা বলবো আনরিয়েলাইজড প্রফিট। এটা গেল আমাদের 6 নম্বর ওয়ার্কিং। এবার দেখো 7 নম্বর ওয়ার্কিং আমাদের করব মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট বাংলা বলা সংখ্যালঘুদের স্বার্থ। বলো দেখেন সংখ্যালঘু কারা, যার সংখ্যা কম, কার সংখ্যা কম, এস কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, ওদের সংখ্যা কম, ওই জন্য ওদেরকে বলে কি সংখ্যালঘু। এখন ওদের তো আর মালিক না, আমি জানি কোম্পানি যারা সে কিন্তু সবাই কি কোম্পানির মালিক। এখন সাবসিডি কোম্পানি বা এস কোম্পানি ওদের তো কিছু সব শেয়ার তো বিক্রি করে দেয় নাই, সবগুলো কি বিক্রি করে দিছে না, কিছু শেয়ার তাদের কাছে আছে। এখন তাদেরটা মূলধন আকারে না দেখায় ওদেরটা আলাদা ভাবে ব্যালেন্স শিটে মাইনরিটি ইন্টারেস্ট নামে তাদের সত্য দেখানো হয়। ওদেরটা ক্যাপিটাল দেখানো হয় না যে এত শেয়ারের মালিক, এটা দেখানো হয় না। ওদের কি দেখানো হয়, ওরা একটা কোম্পানির একটা অংশ, ওরা হচ্ছে সংখ্যালঘু, ওদের নামে ওরা এখন মনে করো ওদের মোট 1000 শেয়ার ছিল না, তাহলে 400 শেয়ার তাদের কাছে রয়ে গেছে না, এই 4000 শেয়ার তাদের এখন রয়ে গেছে না। তো 4000 শেয়ার দাম কত টাকা আসে, ওই টাকা আপনার কিছু লাভ পাবে ওরা, ওই লাভের সহ সব মোট কয় টাকা তাদের এখনো পাবে সে কোম্পানি থেকে, ওই টাকাটা ব্যালেন্স শিটে দায়ের পাশে দেখানো হয়। ওর নাম হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট বা সংখ্যালঘুর স্বার্থ। এই একটা ওয়ার্কিং করে আমাদের বের করতে হবে কয় টাকা তারা এখনো কোম্পানির কাছে দাবি করতে পারবে। সর্বশেষ আমরা করব 8 নম্বর ওয়ার্কিং, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অফ এস কোম্পানি। হোল্ডিং কোম্পানি প্রফিট লস অ্যাকাউন্টে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বের করছিলাম। তাহলে এর আগে দেখো যে 60টা ওয়ার্কিং করছি না, সবগুলো হচ্ছে আমাদের সাবসিডিয়ারি কোম্পানি। সবগুলো কোন কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। শুধু এই সর্বশেষ 8 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে হোল্ডিং কোম্পানি।
তাহলে হোল্ডিং কোম্পানির প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বর্তমানে বছর শেষে কয় টাকা আছে সেই টাকাটা আমরা এখানে বের করব। তো আগে কয় টাকা ছিল, কয় টাকা লাভ পাইছে, এগুলো সব যোগ বিয়োগ করে তা আমরা এখানে নতুন করে কয় টাকা ব্যালেন্স বের হয় এটা আমরা এখানে করব। তো টোটাল 8টা ওয়ার্কিং আমাদের